আফরোজার কথা মতো তুলি চা বানালো শুভ্রের জন্য। চা কাপে ঢেলে নিয়ে যাবে, হঠাৎই আফরোজা থামালেন, বললেন, তুলি দাঁড়া তো, তোর মধ্যে কিছু একটা মিসিং। আমি বুঝতে পারছি কি, আমি নিয়ে আসছি ঘর থেকে। তুলি চায়ের কাপ হাতে নিয়ে বোকা বোকা চেহারায় মাথা দোলালো। আফরোজা গেলেন আর এলেন, হাতে করে নিয়ে এলেন এক পাতা টিপ। তুলি টিপ দেখে অবাক হলো। টিপ শাড়ির সঙ্গে তো সবসময় পরে তুলি, আজ একদম মনে ছিল না। কোথায় ছিল মন? অবশ্যই ইদানিং তুলির মন একটু খুইয়ে খুইয়ে থাকে, কেমন যেন একটু অদ্ভুত অনুভূতি হয় মনের মধ্যে, একটু অন্যরকম অনুভূতি। আফরোজা একটা টিপ খুলে তুলির দুই ভ্রুর মাঝখানে ছেড়ে দিলেন, মিষ্টি হেসে বললেন, শাড়ির সঙ্গে টিপ না হলে জমেই না। জানিস তুলি, এই টিপের পাতা অনেক পুরনো। আমার যৌবনকালে টিপের অনেক শখ ছিল। শুভ্রর বাবা তো পাতার পর পাতা এনে রেখে দিত বাসায়। আমি প্রতিদিন শাড়ির সঙ্গে মিলিয়ে পড়তাম। এখন আর করি না। শুভ্রর বাবা নেই, কাকে দেখাবো করে? তবে তোর তো শুভ্র আছে। আমার এখান থেকে টিপ নিয়ে নিয়ে পড়বি আর শুভ্রকে দেখাবি। তারপর শুভ্রর বাবার মতো শুভ্র তোর সঙ্গে পাতার পর পাতা, তোর জন্য পাতার পর পাতা টিপ এনে রাখবে। এই ঘটনার পুনরাবৃত্তি হবে। হাহা। তুলির চোখ জলে ছলছল করে উঠল। তাদের দুজনের সম্পর্ক যেমনই হোক, অন্তত এই মায়ের জন্য তুলির বোধ করি শুভ্রকে বিয়ে করে ভুল করেনি। মানুষটা মারাত্মক আকৃষ্ট তার সন্তানের প্রতি, তেমনি তুলির প্রতি। তুলি মৃদু হাসলো, টিপটা আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, চা ঠান্ডা হচ্ছে আম্মু, যাই। ও হ্যাঁ, যা যা। তুলি হেসে চা নিয়ে শুভ্রর রুমে গেল। শুভ্র মাত্র গোসল সেরে বেরিয়েছে, টাওয়াল সোফার উপর রেখে বলল, ভিজে টাওয়াল এভাবে ফেলে রেখেছেন? তুলি শুভ্রর মনোযোগ আকর্ষণ করার জন্যই চায়ের কাপে শব্দ তুলল। শুভ্র তখন পেছনে ফিরল। চা হাতে তুলি দাঁড়িয়ে আছে দেখে শুভ্র সঙ্গে সঙ্গে ভেতরে আসতে বলল। তুলি ভেতরে ঢুকলো। শুভ্র হাত বাড়ালো। তুলি চায়ের কাপ শুভ্রের হাতে দিল। শুভ্র চায়ে চুমুক দিয়ে সোফায় বসলো। তুলি খানিক এগিয়ে এসে সোফা থেকে ভিজে টাওয়ালটা তুলে বারান্দায় মেলতে গেল। শুভ্র চা খেতে খেতে দেখলো এসব, মনে মনে আবারও একটু করে তুলির জন্য ভালো লাগা জন্মালো। তুলি বারান্দা থেকে ভেতরে ঢুকলে শুভ্র ডাকলো। তুলি। তুলি জবাব দেয়। বলুন। শুভ্র মৃদু হেসে বলল। এখনই সংসার গোছানোর এত ইচ্ছে? তুলি বুঝতে পারলো না শুভ্রর কথার অর্থ। তুলি প্রশ্ন করলো। সংসার গোছাচ্ছি। হুম। নেক্সট টাইম থেকে ভিজে টাওয়েল আর ফেলে রাখবো না, নিজেই বারান্দায় মেলে আসবো, হবে না? শুভ্রর কথার অর্থ এখন বুঝলো তুলি। সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে গেল, আড়ষ্ট ভঙ্গিতে বলল, তেমন কিছু না, অভ্যেস নেই এভাবে, সোফা ভিজে যাবে দেখে। ইটস ওকে। কৈফিয়ত কেন দিচ্ছ? এ ঘর তোমারই। তুলির কথাটা কি যে ভালো লাগলো বলা অসম্ভব। দু চোখে কেবল শুভ্রর দিকে চেয়ে রইল। শুভ্র চা শেষ করলো, চায়ের কাপটা টেবিলের উপর রেখে এগিয়ে এলো তুলির দিকে। শুভ্র এগিয়ে আসা তুলি দেখলো, অথচ আশ্চর্যজনকভাবে তুলি এবার এক পাও পেছলো না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। শুভ্র এগিয়ে এসে মুখোমুখি হলো তুলির। গাঢ় চোখে তুলির দিকে চেয়ে বলল, ডু ইউ মাইন্ড ইফ? পুরো কথাটা শেষ করতে পারলো না শুভ্র, তার আগেই তুলি মুখ ফুসকে বলে ফেললো, নো। শুভ্র অবাক হলো, বড় বড় চোখে তুলির দিকে চেয়ে তারপর হেসে ফেলল। কি অধৈর্য মেয়েটা। শুভ্র মুখ এগিয়ে আনলো। তুলির বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে, চোখ আবেশে বুজে যাচ্ছে বারবার। শুভ্র মুখ সরালো আচমকা, হাত উঁচু করে তুলির দুই ভ্রুর মাঝখানে আঙ্গুল চাপলো। তুলির সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেললো। শুভ্র তুলির টিপ সোজা করে দিল। তুলি অবাক হয়ে চোখ খুলল। শুভ্র হালকা হেসে সরে দাঁড়ালো। তুলি ফ্যাল ফ্যাল চোখে শুভ্রর দিকে চেয়ে আছে। শুভ্র মৃদু হেসে বলল, টিপ সোজা করে পড়বে, বাঁকা করলেও সমস্যা নেই। এই শুভ্র স্কেল দিয়ে মেপে সোজা করে দেওয়ার জন্য আছে। অ্যারেঞ্জ ম্যারেজ। তুলি কিছুক্ষণ শুভ্রর দিকে এভাবে চেয়ে রইল। শুভ্র তাকালো, পরপর তুলির হুঁশ ফিরলে দৌড়ে ঘর থেকে ছুটে পালালো। দরজার এপাশ থেকে দরজার হাত তলে হাত রেখে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। শুভ্র বোধ হয় তুলিকে শ্বাসকষ্ট দিয়েই মেরে ফেলবে, এমনভাবে কথা বলে যে তুলির দুনিয়া এক এফর ওফর হয়ে যায়। হঠাৎ দরজার ওপাশ থেকে শুভ্র বলে ওঠে, আমি তোমায় দেখতে পাচ্ছি তুলি। ইওর হাইড অ্যান্ড সিক গেম ইজ নট ওয়ার্কিং। শুভ্রর আচমকা কথায় তুলির অনুভূতি ছিটকে বের হলো। আল্লাহ গো। বলেই তুলি দরজার হাতল ছেড়ে দিল।
শুভ্র ওপাশ থেকে হেসে উঠল শব্দ করে। না রে, হবে না এবার ট্যুর, তোরা যা। ডাক্তার ফারহান কাকুতির স্বরে বলল, ভাই ট্যুর দেওয়া লাগবেই এবার। বউ না হলে আমার খাটে জায়গা দেবে না। চল না। শুভ্র মাথার চুল ব্ল্যাক ব্রাশ করতে করতে বলল, তাহলে বউকে নিয়ে যা, আমাকে টানিস কেন? আরিফও যাচ্ছে কিন্তু বউ নিয়ে। তাহলে তুই বাদ যাবি কেন? ফ্যামিলি ট্যুর হয়ে যাবে, চল। শুভ্র আবারও মানা করতে যাবে, হঠাৎ কিছু একটা ভাবলো সে। তুলি তো কয়েকদিন বন্ধ আছে, সামনেই পুজোর জন্য শুভ্র ছুটি। তুলিকে নিয়ে একটা প্ল্যান করাই যেতে পারে। সেটা হলে দুজন দুজনকে জানা, ব্যাপারটা আরো ইজি হবে। তুলিরও জড়তা কাটবে, সঙ্গে শুভ্ররও। ওদের জন্য এই ট্যুরটা হওয়া দরকার। শুভ্র তাই বলল, আমি জেনে জানাচ্ছি, তোকে কালকে জানাবো আমি। ওকে, জানাস কিন্তু। শুভ্র ফোন কেটে ল্যাপটপের শাটার বন্ধ করে উঠে দাঁড়ালো। টি শার্ট টেনে টুনে ঠিক করে বসার ঘরের দিকে এগোলো। বসার ঘরে যেতে কানে গেল সিরিয়ালের শব্দ। শুভ্র বেশি একটা অবাক হলো না। তার আম্মু সিরিয়াল দেখেন, শুভ্র এতেই অভ্যস্ত। কিন্তু আম্মুর সঙ্গে তাল মিলিয়ে এ যুগে এসেও তুলিও যে সিরিয়াল দেখে, সেটা শুভ্রের কাছে অবিশ্বাস্য মনে হলো। শুভ্র গিয়ে ওদের সামনে হুট করে টিভি অফ করে দিল। সঙ্গে সঙ্গে তুলি আর আফরোজা চেঁচিয়ে উঠলেন একসঙ্গে। টিভি বন্ধ করলে কেন? শুভ্র থমকে গেল, পরপর বলল, না, সিরিয়াল দেখা কিসের তোমাদের? হ্যাঁ, এসব দেখো আর সারাদিন এসব মানুষের উপর অ্যাপ্লাই করতে থাকো, অসম্ভব। আম্মু, তুমি দেখছো, সঙ্গে তুলিকেও দেখাচ্ছ। তুলি মিনমিন করে বলল, আমি সিরিয়াল দেখার জন্য টিভি অন করেছিলাম, রিপিট টেলিকাস্ট দেখিনি আমি সকালে। শুভ্র হতভম্ব হয়ে বলল, ওয়াও, তাহলে তো বিরাট লস হয়ে গেল তোমার। রিপিট টেলিকাস্ট দেখনি? একটা দেব ধরে, সিরিয়াল হচ্ছে গার্বেজ, এসব মানুষ দেখে? তুলি আর আফরোজা দুজন এবার একসঙ্গে বলে উঠল। কিন্তু আমরা তো দেখি, আমরা মানুষ না। শুভ্র দুজনের কথায় বলার মতো ভাষা হারিয়ে ফেলল। নিজেকে সামলে বলল, আমার ভুল হয়ে গেছে, মাফ করেন আমাকে। যেটার জন্য এসেছিলাম, তুলি একটু রুমে আসো তো, কথা আছে তোমার সঙ্গে। শুভ্র বলল। তুলি একটু রুমে আসো তো, কথা আছে তোমার সঙ্গে। শুভ্রর আচমকা কথায় আফরোজা এবং তুলি দুজনেই অবাক। আফরোজা বেশ খুশি হলেন, যেমন মৃদু হেসে সোফার হাতলে হেলান দিয়ে বেশ আরাম করে বসলেন। তুলি আর চোখে আফরোজার দিকে চাইল। আফরোজা এভাবে তাদের দুজনের দিকে চেয়ে আছে দেখে তুলি কাতর চোখে আবার শুভ্রের দিকে তাকালো। শুভ্র তুলির তাকানোর অর্থ ধরতে পারল না প্রথমে। পরবর্তীতে তুলি ইশারায় আফরোজার হাসি হাসি মুখ দেখিয়ে দিলে শুভ্র মায়ের দিকে চেয়ে বুঝতে পেরে কেসে উঠে বোকার মতো হাসার চেষ্টা করে বলে, আম্মু, ওই বলছিলাম তুলি ট্যুরে। শুভ্র থামলো, আর বলা লাগলো না তার। আফরোজা সোজা হয়ে বসলেন। তুলির দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন, তুলি, শুভ্রর ঘরের বিছানা চাদরটা ময়লা হয়ে গেছে, এখন গিয়ে চাদরটা উঠিয়ে বিনে রেখে দে তো, বুয়া এসে ধুয়ে দিবে। তুলি শুনলো, মনে মনে হাসলো। কি সুন্দর বাহানা। শুভ্র লজ্জা পেল। মায়ের সামনে শুভ্র তুলিকে এভাবে ডাকা উচিত হয়নি, বুঝতে পারলো সে। নতমুখে মাথা চুলকে নিজের ঘরে চলে গেল। তুলিও গেল কিছু সময় পর। দুজন চলে যেতে আফরোজা আবার টিভি চালালেন। তুলি শুভ্রের ঘরের দরজায় টোকা দিল। আসবো? শুভ্র ঘরের ভেতরে পায়চারি করছিল। তুলির আওয়াজ শুনতেই হাঁটা থামিয়ে চটজলদি বলল। এসো এসো। তুলি মাথায় শাড়ির আঁচল তুলে ভেতরে ঢুকে শুভ্র তুলিকে দেখে অপ্রস্তুত গলায় প্রশ্ন করলো, সরি, আসলে আম্মু সামনে ছিল, আমার মাথায় ছিল না। ব্যাপারটার জন্য আই এম সরি, নেক্সট টাইম খেয়াল রাখবো। তুলি মৃদু হেসে মাথা নাড়ালো। তুলি ভেবেছিল শুভ্র হয়তো ব্যাপারটা হেসে উড়িয়ে দিবে। তথাকথিত ঠোঁটকাটা পুরুষের ন্যায় মায়ের সামনে এভাবে বলাকে স্বাভাবিক মনে করবে, কিন্তু শুভ্র তাকে ভুল প্রমাণিত করলো। মায়ের সামনে শুভ্র বড্ড নম্র এবং ভদ্র। ঘরের ভেতরে স্বামী স্ত্রী যেভাবেই থাকুক বা কথা বলুক, একে অপরের কাছাকাছি থাকুক, গুরুজনদের সামনে সেসব প্রকাশ করা তুলির ব্যক্তিগতভাবে পছন্দ নয়। এটা যেমন তুলিরও পছন্দ নয়, তেমনই শুভ্ররও নয়। তুলি শুভ্রের এই ব্যাপারটা ভালো লাগলো ভীষণ। তুলি বলল, ঠিক আছে, প্রথম প্রথম ভুল হয়ে যায়, নেক্সট টাইম দুজনেই খেয়াল রাখবো। আচ্ছা বলেন, এবার কি বলতে ডেকেছিলেন? শুভ্র বলল, ও হ্যাঁ, তোমার পূজার বন্ধ কবে? তুলি অবাক হয়ে প্রশ্ন করলো, কেন? কবে থেকে শুরু আর কবে অবধি আমাকে বলো। তুলি হাতে গুনে দেখলো
তারপর বলল, শুরু হবে পরশু থেকে, 23 দিন থাকবে বন্ধ। ওয়াও গ্রেট। শুভ্রকে খুশি হতে দেখা গেল ভীষণ। সব কেটে কুটে হাতে কমপক্ষে 20 দিন তো থাকবে। ঘুরতে সর্বোচ্চ লাগবে 1 সপ্তাহ। বাকিটা সময় তুলি পড়াশোনা দিতে পারবে। আর শুভ্রের ছুটি মাত্র 10 দিন। সব মিলিয়ে ট্যুর পরিকল্পনা করা যেতেই পারে। শুভ্র এবার তার কথা তুলল। তুলি, কোথাও বেড়াতে যেতে চাও এই বন্ধে একা আমার সঙ্গে? তুলি রীতিমতো চোখ বড় বড় করে চাইল। শুভ্রের কথা বুঝতে তার সময় লেগে গেল। যখন বুঝলো লজ্জায় মিয়ে গেল। বিয়ের পর তাদের এভাবে ঘুরতে যাওয়াকে কি হানিমুন বলে আখ্যায়িত করবে তুলি? তুলি উত্তর করলো না, মাটির দিকে চেয়ে স্থির দাঁড়িয়ে রইল। শুভ্র বুঝতে পারলো না তুলির মতিগতি। শুভ্র ধীর পায়ে 2 কদম এগিয়ে এসে বলল। কি তুলি, যেতে চাও না আমার সঙ্গে? তুলি অন্যদিকে চাইলো। বুকটা আবার ঢিপঢিপ করছে। মনে হচ্ছে লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। তুলি অন্য পাশে মুখ ঘুরিয়ে নিয়ে আস্তে করে বলল, যাব। শুভ্র তুলির সম্মতি শুনে খুব খুশি হয়েছে। শুভ্র বলল, আমার বন্ধুরাও যাবে আমাদের সঙ্গে, তাদের ওয়াইফ নিয়ে। ওরা ওদের মতো ঘুরবে, আমরা আমাদের মতো, বাট যাবো একসঙ্গে। তুমি কমফোর্ট ফিল করবে। এই যে শুভ্র আমরা আমাদের এই শব্দগুলো বারবার ব্যবহার করছে। তুলির কানে যেন শব্দগুলো মধু ছিটাচ্ছে। কানে যে কি আরাম লাগছে বলা অসম্ভব। তুলি আড়ষ্ট ভঙ্গিতে বলল, আমার সমস্যা নেই, কিন্তু মা রাজি হবেন না এভাবে উঠিয়ে দেওয়ার আগে এভাবে ঘুরতে যাওয়া। শুভ্র মাথা দোলালো। সেটাও এক কথা। আচ্ছা আমি দেখছি। আন্টি সরি, মায়ের নাম্বার তোমার মুখস্থ আছে? আমাকে বলো তো, আমি দেখি পারমিশন পাই কিনা। শুভ্র যেভাবে বলল, তুলির মনে হলো শুভ্র কোনো ছোট বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তার পারমিশন নিতে বাচ্চার অভিভাবকের কাছে ফোন দেওয়া হচ্ছে। তুলি হেসে ফেলল। শুভ্র হাসির শব্দে তাকালো। তুলি সঙ্গে সঙ্গে হাসি থামিয়ে ফেলে। শুভ্র ভ্রু কুচকে বলল, নাম্বার? তুলি নাম্বার বলল। শুভ্র কল দিয়ে কানে ধরলো। ওপাশ থেকে ইয়াসমিন কল রিসিভ করলে শুভ্র সালাম দিল। ইয়াসমিন শুভ্র কল দিয়েছে শুনে গদগদ হয়ে সালামের জবাব দিলেন। শুভ্র বলল, আন্টি মা, একটা কথা ছিল আপনার সঙ্গে, বলবো? হ্যাঁ বলো শুভ্র। শুভ্র তুলির দিকে তাকালো। তুলি উৎসুক চোখে শুভ্রের দিকেই চেয়ে আছে। শুভ্র বলল, আমার মেডিকেল থেকে ছুটি দিবে পূজায় 10 দিনের জন্যে। তুলিরও ছুটি আছে। ভাবছিলাম আমরা দুজন একটু ঘুরে আসি কোথাও থেকে, যদি আপনি অনুমতি দেন। স্বয়ং শুভ্র কল দিয়ে বলছে যাবে। ইয়াসমিন দ্বিধায় পড়ে গেলেন। এভাবে উঠিয়ে দেওয়ার আগে মেয়েকে ঘুরতে যেতে দেওয়া ভালো হবে? ইয়াসমিন বললেন, আমি একবার তুলির বাবার সঙ্গে কথা বলে তোমাকে জানাচ্ছি শুভ্র। ওকে মা, রাখি। ওকে বাবা, রাখো। শুভ্র সালাম দিয়ে ফোন কাটলো। শুভ্র তুলির দিকে চেয়ে ভ্রু নাচিয়ে বলল, কি মনে হয় আঙ্কেল বাবা দিবেন? তুলি শুভ্রের বাবা মা এইসব কথার মধ্যে আটকে যাওয়া দেখে হেসে ফেলে বলল। কষ্ট হচ্ছে না বাবা মা ডাকতে? শুভ্র হাসলো বোকার মতো, মাথা চুলকে বলল, সেরকম কিছু না, প্রথম প্রথম অভ্যাস নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। জানি ট্রাই করছেন দেখেই আমার ভালো লাগছে। শুভ্র হালকা হাসে। মিনিট পরেই শুভ্রর ফোনে কল দিলেন ইয়াসমিন। শুভ্র তাৎক্ষণিক কল রিসিভ করে সালাম করলো। ইয়াসমিন বলল, তোমরা কতদিনের জন্য যাবে শুভ্র? 1 সপ্তাহ। আচ্ছা যাও তাহলে, খেয়াল রাখবে দুজনের। কবে যাচ্ছ? পরশু। আচ্ছা। শুভ্র আরো টুকটাক কথা বলে ফোন কাটলো। তুলি শুভ্রর দিকে চাইল। শুভ্র বলল, রাজি তারা। তুমি আজ বাসায় গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিও, আমিও আমার সব গুছিয়ে নিব। কিন্তু আম্মু, আম্মু কোথায় থাকবে? আগের বুয়া তো নেই এখন। আম্মুকে সাথে নিয়ে যাই, ওনার ভালো লাগবে হয়তো। হ্যাঁ, এটাই করা লাগবে। আমি আম্মুকে বলে দেখছি, দেখি কি বলে। শুভ্র তুলিকে রুমে রেখে আফরোজার কাছে গেল। আফরোজা শুভ্রের আসার আওয়াজ পেয়ে টিভি দ্রুত অফ করে দিলেন। শুভ্র মায়ের পাশে বসে। আফরোজা বললেন, কিছু বলবি? শুভ্র সরাসরি আদেশ করার ন্যায় বলল, সাজেক যাচ্ছি আমি। তুলি আর তুমি দ্রুত ব্যাগ গোছাও। আফরোজা বলেন, তোদের সঙ্গে আমি কেন যাব? না না, তোরা যা। কেন? আমাদের সঙ্গে গেলে কি হয়? ভালো লাগবে তোমার। মেঘের শহর দেখেছো কখনো? খুব সুন্দর জানো। না রে, এত দূর আমার শরীর সইবে না। আর আমি গিয়ে এসেছি ওইখানে তোর বাবার সঙ্গে, এত দূর আর যাওয়ার ইচ্ছে নেই।
তাহলে কাছে কোথাও চলো। শুভ্র এতবার করে বলছে, আফরোজা শুভ্রকে মানাতেই পারছে না। নাছোড়বান্দার মতো করছে শুভ। তারপর আফরোজা হাল ছাড়লেন। শুভ্র চুলে হাত বুলিয়ে দিয়ে বললেন, শোন শুভ্র, এটা তোর আর তুলির একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া। এই যাওয়াই তোদের এখন কাজে লাগানোর দরকার। দুজন দুজনকে বুঝবি, জানবি, চেনা জানা হবে, এটাই তো দরকার এখন। আমি তোর বাবার সঙ্গে গেছি, আমরাও একাই গেছি দুজন। তোদেরও তাই এখন একাই যাওয়া উচিত। আমি তোদের সঙ্গে যাব, তবে এইবার না, আরেকবার। এবার তোরা যা, জেদ করিস না। শুভ্রর মন মানল না। সে মায়ের নিরাপত্তার আশঙ্কায় বলল, তুমি একা কিভাবে থাকবে আম্মু? আগের বুয়া তো নেই এইবার। এক কাজ করি, আমি ইয়াসমিনের বাসায় কদিন ঘুরে আসি। ইয়াসমিন বারবার বলছিল গিয়ে এক রাত থাকার জন্যে। এই সুযোগে থেকে আসি কদিন, তোরাও ঘুরে আয়। আমাদের তিনজনের সময় ভালোই কাটবে এই এক সপ্তাহ। তাহলে আমারও এই পাকে ইয়াসমিনের সঙ্গে সময় কাটানো হয়ে যাবে। কতকাল ইয়াসমিনের সঙ্গে মন খুলে কথা বলা হয় না, জানিস? শুভ্র মায়ের জোরাজুরিতে রাজি হলো। শেষ অবধি আফরোজা ছেলের কপালে চুমু খেয়ে বললেন, ঘরে আয় তোরা, ফিরবি মন খুশি করে। তুলি প্রথম তোর সঙ্গে যাবে। মেয়েটাকে এই বিয়ে, এই সম্পর্ক আর এই তোকে নিয়ে ভাবতে বাধ্য করবি, ঠিক আছে? শুভ্র মৃদু হাসলো। লজ্জা পেয়ে মাথার পেছনে চুলকে বলল, আম্মু, তোমার না মোটিভেশনাল স্পিকার হওয়া উচিত ছিল। প্রতিটা ভিডিও টাইটেল থাকবে কিভাবে ছেলে মেয়ের সংসার টিকিয়ে রাখা যায়। আই এম শিওর এই প্রফেশনে তুমি খুব উন্নতি করতে পারতে। আফরোজা বাচ্চাদের ন্যায় হাসলেন। ছেলের হাতে হাত রেখে বললেন, ছেলেরা যদি সংসারে পটু না হয়, তবে মায়েদের স্পিকারই হতে হয়। যা তো এবার দ্রুত ব্যাগ গুছিয়ে নে। তুলি বড্ড ঘুম কাতরে। বেশি রাত জাগা তুলির পক্ষে কোনোদিনও সম্ভব হয়নি। তুলি হচ্ছে ভোরের পাখি। পড়াশোনা যা করার সব সকালেই করে। রাত মানেই তুলির কোলবালিশ নিয়ে আরাম করে ঘুম। গতকাল সুব্রতের বাসা থেকে ফেরার পর আর আধা ঘন্টাও চোখ খুলে রাখতে পারেনি তুলি। খাওয়া দাওয়া করে আসায় বাসায় এসে দরজায় খিল তুলে ঘুমিয়ে পড়েছে। সবেই ঘুমিয়েছে 6 ঘন্টা। আজও তেমন ঘুমাতে পারেনি। 6 ঘন্টা পর পর টানা 2 দিন ঘুমিয়েও তুলি তেমন আরাম মিলেনি। সাজেকের উদ্দেশ্যে ওদের বেরোনোর কথা সকাল 7টার মধ্যে, অথচ 7:30 তুলি এখনো ঘুম। ঘুমের মধ্যেই সকাল সকাল তুলির ফোনে কল আসে। ঘুম কাতুরে তুলি বিরক্ত হয়ে মুখ কুচকালো। এদিক ফিরে শুতেই আবার কল আসে। বাধ্য হয়ে তুলি ফোন ধরে হ্যালো বলে। ওপাশ থেকে কারো ছোট্ট নিঃশ্বাস ফেলার শব্দ হলো। নিঃশ্বাসের শব্দ শুভ্রের ছিল। ঘুমন্ত তুলির কণ্ঠ তার ভীষণ ভালো লেগে গেল। শুভ্র তৃষ্ণার্ত বোধ করে নীরব থাকলো। তুলি আরেকবার কথা বলুক, শুভ্র শুনবে। তুলি ও পাশে কাউকে কথা বলতে না দেখে তুলি ঘুমের মধ্যে বিরক্ত হলো। বলল, কথা বলেন না কেন, কাকে চাই? শুভ্র মৃদু হেসে নিজেকে সামলালো। গলা পরিষ্কার করে বলল, ঘুম ছাড়িনি এখনো তুলি। না ছাড়লেও উঠতে যে হচ্ছে। আমাদের আজকে সাজেক যাওয়ার কথা না? শুভ্রর কথা শুনে এক লাফে উঠে বসলো তুলি। কান থেকে ফোন নামিয়ে একবার নাম্বার দেখে নিল। শুভ্র লাইনে দেখে তুলি চটজলদি সালাম করে বসে। শুভ্র সালামের উত্তর দিল। তুলি একবার ঘড়ি দেখলো। ইস, তাদের অলরেডি লেট হয়ে গেছে। তুলি জিভ কামড়ে বলল, সরি, দেরি হয়ে যাচ্ছে না? 10 মিনিট টাইম দিন আমাকে, আমি ঝটপট রেডি হয়েই বেরিয়ে যাচ্ছি। বাস স্টেশন কোনটা? শুভ্র বলল, হ্যাঁ অবশ্যই, বাস স্টেশন হলো শুভ্র বাস স্টেশন। চলে যাও দ্রুত। কৌতুক করে বলল শুভ্র। তুলি ভাবাচাকা খেয়ে গেল। কি বলল শুভ্র? ঘুমের ঘরে কিছুই তো বুঝলো না তুলি। বোকার মতো বলে বসে, শুভ্র বাস স্টেশন। শুভ্র হাসলো এবার। বলল, ইয়েস, ইওর পার্সোনাল বাস স্টেশন। শুভ্র বাস স্টেশন। আর 10 মিনিটের মধ্যে তোমার বাসার নিচে থাকবে। ঝটপট ব্যাগ নিয়ে বেরিয়ে যাও। আমি কিন্তু উপরে উঠবো না, ওই টাইম এখন নাই আমাদের। তুলি বুঝলো এবার। হেসে ফেললো সে। বলল, ওকে। তুলি ফোন কেটে এক লাফে উঠে বসলো বিছানা থেকে। বিছানা ঝটপট গুছিয়ে মায়ের রুমে গেল। ইয়াসমিন জুবাইরকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছেন। তুলি অন্ধকার আলো খুঁজে মায়ের কাছে গিয়ে মাকে ডাকে। আম্মু, ও আম্মু ওঠো, আমি চলে যাচ্ছি। ইয়াসমিন কয়েকবার ডাকার পর চোখ খুললেন। তুলিকে মাথার পাশে এলোমেলো চুলে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে উঠে বসলেন। তুলি বলল,
শুভ্র স্যার এসেছেন, আমাকে নিচে নামতে বলেছেন। ঘুমের ঘরে ইয়াসমিন ভুলেই বসলেন তুলি যাওয়ার কথা। বললেন, তুই আবার কই যাবি? তুলি বিরক্ত হলো। টি টেবিল থেকে ইয়াসমিনের চশমা নিয়ে চোখে পরিয়ে দিল। তারপর বলল, সাজেক যাচ্ছি, আমি রেডি হচ্ছি, তুমি এসো, দরজা লাগাবে। তুলি কথাটা বলেই দৌড়ে নিজের রুমে চলে গেল। একটু পর ইয়াসমিন ঘুমের ঘরে হেলো দিল। সেদ্ধ ডিম নুন দিয়ে মাখিয়ে নিয়ে এসে তুলির ঘরে বিছানায় বসলেন। তুলি গোসল করে নতুন জামা পরে বের হলো। আয়নায় দাঁড়িয়ে চুল ছাড়ছে। এই ফাঁকে ইয়াসমিন ডিমটা মুখে তুলে তুলিকে খাইয়ে দিলেন। তুলি কোনোরকম ডিমটা খেয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে চুলে কাটা বেঁধে নিল। মুখে সাধারণ সাজ দিল। এসবের মধ্যেই শুভ্রর কল এলো। হ্যালো, শেষ তোমার? তুলি জবাব দিল। হ্যাঁ, বের হবো। হ্যাঁ, নিচে আছি আমি। তুলি কল কেটে ব্যাগ নিয়ে বাইরে গেল। ইয়াসমিন দরজার সামনেই তুলির শরীরে দোয়া পড়ে ফু দিয়ে দিলেন। তারপর বললেন, সাবধানে যাবি, আর শুভ্রর সঙ্গে কোনো প্রকার বেয়াদবি করবি না। ওখানে গিয়ে তোর শাশুড়িকে কল দিয়ে জানাবি যে তোরা পৌঁছেছিস। শুভ্রর খেয়াল রাখবি। শাশুড়িকে কল করে করে বারবার জিজ্ঞেস করবি, মায়া বাড়বে তার। খাওয়া দাওয়া ঠিকমতো করবি। ব্যাগে মেডিসিন আছে, অসুস্থ হলে মেডিসিন নিবি। বারবার করে বলে দিচ্ছি, শুভ্রকে নারাজ করবি না। চিল্লা পাল্লা দৌড়ঝাঁপ করবি না একদম। তুলি এত সব উপদেশ শুনে এক পর্যায়ে বিরক্ত হয়ে বলল, শুভ্র স্যারকে নিয়ে তোমার এত চিন্তা আম্মু? কই, আমাকে নিয়ে তো এত চিন্তা নেই। ইয়াসমিন হেসে বললেন। যখন নিজের মেয়ে বিয়ে দিবি তখন বুঝবি। তুলি পায়ে জুতো পড়তে পড়তে বলল, সে অনেক দেরি, আচ্ছা আসি এখন, ভালো থাকবে, বাই। তুলি গাড়ির সামনে এলে শুভ্র ড্রাইভিং সিট থেকে নেমে তুলির জন্য দরজা খুলে দিল। শুভ্রর এই ছোট্ট কাজে তুলি ভীষণ খুশি হলো। মৃদু হেসে গাড়িতে উঠে গাড়ি চলছে। শুভ্র বলল, আমরা এখন আরিফের বাসায় যাচ্ছি। ওখান থেকেই মেইনলি বড় গাড়ি করে যাব সবাই, ঠিক আছে? সকালের তীব্র বাতাসে তুলির চুল উড়ছে, বারবার শুভ্রর মুখের উপর উঠছে। তুলির চুল থেকে বেশ সুন্দর একটা স্মেল আসছে। আজ বোধহয় শ্যাম্পু করেছে তুলি। শুভ্র চোখ বন্ধ করে নাক টেনে ঘ্রাণ নিল। আরো কিছু সময় নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু চুলের খোঁচার জন্য ড্রাইভিং করা যাচ্ছে না। তাই শুভ্র নিজেকে সামলে বলল, তুলি, তোমার চুল। তুলি জানলার দিকে মুখ সরিয়ে পাশে চাইল। শুভ্রর মুখে সব চুল উড়ে পড়ছে। তা দেখে তুলি অপ্রস্তুত হয়ে সব চুল ঠিক করে খোপা করতে করতে বলল, সরি, আসলে আমার চুল অনেক সিল্কি, বাদলেও ঠিক জায়গায় থাকে না। শুভ্র ডান হাতে ড্রাইভ করতে করতে তুলির দিকে তাকালো, বলল, আমার মন্দ লাগেনি। পার্সোনালি আমার সিল্কি চুল ভালো লাগে। তুলি লজ্জা পেয়ে হাসলো। শুভ্র ড্রাইভ করছে। তারা এখন মহাখালীর দিকে যাচ্ছে। দেখতে দেখতে তুলির নজর শুভ্রর হাতের দিকে চলে গেল। সাদা শার্টের হাতা ফোল্ড করে কোন অবধি তুলে রাখা। দৃষ্টিগত হচ্ছে শুভ্রের হাতের পুরুষালী লোম। এক হাতে ড্রাইভ করার কারণে হাতের পেশি ফুলে আছে। আলাদা রকমের সুন্দর লাগছে শুভ্রকে ড্রাইভিং অবস্থায়। শুভ্র লক্ষ্য করলো তুলি শুভ্রের হাতের দিকে চেয়ে আছে। শুভ্র বারণ করলো না, শুধুমাত্র মৃদু হাসলো। শুভ্র আর তুলি দাঁড়িয়ে আছে এই মুহূর্তে ডাক্তার আরিফের নিজস্ব মহাকালী ফ্ল্যাটের সামনে। ডাক্তার ফারহান এবং তার ওয়াইফও এখানে। তুলিকেও তারা আজ প্রথমেই দেখবেন, ছাত্রী হিসেবে নয়, শুভ্রর বউ হিসেবে। আরিফ এবং ফারহান দুজনেই শুভ্রর খুব ক্লোজ। কাবিনের দিন এদের বলা হয়েছিল আসার জন্য, দুজনেই শহরের বাইরে থাকায় আসতে পারেনি। আজ তুলিকে দেখে তারা কেমন প্রতিক্রিয়া জানাবে ভাবতেই শুভ্র নার্ভাস হয়ে যাচ্ছে। মেডিকেলের মোস্ট অ্যারোগ্যান্ট ইগোয়েস্টিক ডাক্তার হুমায়ের হোসেন শুভ্র শেষ অবধি তার ছাত্রীকেই বিয়ে করলো। পুরো ব্যাপারটাই তো লজ্জার। শুভ্র মনে মনে নিজেকে প্রস্তুত করছে কিভাবে তুলিকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিবে। শুভ্র কলিং বেল বাজানোর আগেই তুলিকে বলল, তুলি। তুলি শুভ্রর দিকে তাকালো। তারপর শুভ্র কিছু বলার আগেই তুলি বলল, স্যাররা কি রিয়াকশন দিবেন ভাবলে ভয় লাগছে আমার। আমি এভাবে। কিছু হবে না, ভয় পেও না। তুমি সুন্দর করে জাস্ট সালাম দিবে, বাকিটা আমি সামলে নিব। তুলি আশ্বস্ত হয়ে মাথা নাড়ল। শুভ্র কলিং বেল বাজালো। তারপর আরো একবার তুলির দিকে চেয়ে বলল, ডোন্ট ওয়ারি, আমি আছি না। তুলি এবার হাসলো। শুভ্র যখন এভাবে ম্যাজিক ভয়েসে কথা বলে তুলি হারিয়ে যায়। তখন মনে হয় তুলি এই পৃথিবী মহাকাশ অব্দি জয় করতে জানে। দরজা খুললো ডাক্তার আরিফ, তার সঙ্গে দাঁড়িয়ে আছে ডাক্তার ফারহান। তারা শুভ্রকে দেখে হাই হ্যালো করবে, তার আগেই দুজনের চোখ গেল পাশে নত মুখে দাঁড়িয়ে থাকা তুলির দিকে।
তুলি হালকা আওয়াজে দুজনকেই সালাম করলো। শুভ্র এগিয়ে এসে দুজনকে মেনলি হাক করলো। তবে তুলিকে একবার দেখেই দুজনের কারোরই এই জড়িয়ে ধরার দিকে মনে নেই। দুজনেই অবিশ্বাস্য চোখে তুলির দিকেই চেয়ে আছে। শুভ্র সরে এসে তুলির কাঁধে হাত রাখে। কাঁধে প্রথম কোনো পুরুষের স্পর্শে তুলি চোখ তুলে চাইল। দু চোখে ভেসে উঠে শুভ্র নামক এক দায়িত্ববান সুপুরুষ। শুভ্র তুলিকে নিজের কাছে হালকা করে টেনে আনলো। তারপর মৃদু হেসে দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দিল। ওকে, মিট মাই ওয়াইফ, মিসেস প্রত্যাশা হোসেন তুলি। শুভ্রের স্ত্রী তুলি। ডাক্তার আরিফ এবং ফারহান একসঙ্গে বিস্ময় নিয়ে চেঁচিয়ে উঠল। ওয়াইফ। দুজনের এমন চেঁচিয়ে উঠাতে শুভ্র কানে হাত চাপে। তুলি ভয়ে সেটিয়ে গেল শুভ্রর গায়ের সঙ্গে। অস্বস্তিতে তুলি রীতিমতো জমে যাচ্ছে। শুভ্র কান থেকে হাত নামায়, তারপর দুজনের উদ্দেশ্যে বলে, আগে ঘরে ঢুকি, ডিটেলসে পরে বলি, রিয়াকশন তখন দেখাস। শুভ্র তুলি এত সময় ধরে বাইরে দাঁড়িয়ে আছে দেখে দুজনেরই হুঁশ ফিরল। আরিফ দরজার সামনে থেকে সরে দ্রুত বলল, ও হ্যাঁ, আমি ভিতরে আয়। তুলি, তুমিও ভিতরে আসো। শুভ্র তুলিকে আগে দিল। তুলি ঘরে ঢুকলে আরিফের স্ত্রী মহু এগিয়ে আসে। তুলি সালাম করলো তাকে। মহুও ডাক্তার, তবে অন্য মেডিকেলে। তুলিকে দেখে তবু কিভাবে যেন মহু চিনে ফেলে। কিচ্ছু ভেবে বলল, তুমি আরিফের মেডিকেলের স্টুডেন্ট না? তোমাকে মেডিকেলে দেখেছি আমি। চাইল্ড বার্থের উপরে প্রেজেন্টেশন দিচ্ছিলে, রাইট? তুলি মাথা নেড়ে হ্যাঁ বলল। অথচ তুলির মনে পড়ছে না সে মহু ম্যাডামকে তাদের মেডিকেলে কখনো দেখেছে কিনা তুলির মনে পড়ছে না। আরিফ শুভ্রের পাশে সোফায় বসে মহুকে বলল, মোমো শুভ্রর ওয়াইফও, আর আমাদের স্টুডেন্ট অলসো, তাই না শুভ্র? শুভ্র আরিফের টিটকারি শুনে বিরক্ত চোখে তার দিকে তাকালো। ছেলেটা এমনিতেই ছোট থেকে ছোট ছোট বিষয় নিয়ে শুভ্রকে টিটকারি করে, আর এখন পেয়েছে জলজান্ত বিষয়, টিটকারি আবার করবে না? তা কি হয়? হ্যাঁ। মহু প্রথমে অবাক হয়েছে, পরপরই মৃদু হেসে তুলির বাহুতে হাত রেখে আরিফকে বলল, স্টুডেন্ট, এটা এত রসিয়ে বলার কি আছে আরিফ? তুমিও না এত সুন্দর মেয়ে বিয়ের আগে দেখে তুমিও লাফাতে। আরিফ ভাবাচাকে খেয়ে বলল, মোমো, আমাদের রিলেশন করে বিয়ে ভুলে গেছ? বিয়ের আগে কোনো সুযোগ কিন্তু দিলে না, আবার লাফানো। মহু মুখ ভেঙালো, চোখ পাকিয়ে বলল, চান্স পেলে টাঙ্কি মারতে। ছি, শোধরাবে না তুমি। পুরো ব্যাপারটা আরিফের স্রোতের উল্টো দিকে যাচ্ছে দেখে আরিফ কথা থামালো। টপিক পাল্টে বলল, শুভ্র, তুই অনেক টায়ার্ড, খিদেও লেগেছে না? মোমো, চল জলদি নাস্তা দাও তো আমাদের, সঙ্গে গরম গরম চা খেয়ে বেরিয়ে যাব আমরা। মহু আর দেরি না করে তুলিকে ভেতরে নিয়ে যায়। মহিলারা যেতে আরিফ এবার পুরোপুরি ঘুরে বসলো শুভ্রর দিকে। শুভ্র বাঁকা চোখে আরিফের পোল্টি খাওয়া দেখলো। আরিফ নিজেকে প্রস্তুত করলো, তারপর গম্ভীর স্বরে বলল, কাহিনী ঝাড়। তুলি আর তুই কিভাবে কি রিলেশন করে বিয়ে আমাদের বলবি না? তুই এরকম ছেলেই না, আমি জানি। ফারহানও ওইদিকে উৎসুক চোখে শুভ্রের দিকে চেয়ে আছে। শুভ্র তারপর দুজনকে পুরো কাহিনী শোনায়। সব শুনে ফারহান বলল, তুলি মেনে নিয়েছে তোমাকে? শুভ্র উত্তর দিল। বোধহয় ট্রাই করছে। আর তুই? আরিফের প্রশ্নে শুভ্র থামলো, পরপর ছোট্ট করে নিঃশ্বাস নিয়ে বলল, চেষ্টা করছি। আই থিঙ্ক আমার ওকে ভালোই লাগে। শি ইজ এ ম্যাচিওর গার্ল, চিন্তাভাবনা একদম আমার মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুলি আম্মুর সাথে খুবই ফ্রেন্ডলি। আম্মু তুলির সংস্পর্শে ভালো থাকে, যেমনটা আমি সবসময় চেয়ে এসেছি। বিয়ে নিয়ে আমি সবসময় ভয় পেতাম, জানিস, সবসময় চিন্তা থাকতো যে মেয়ে আসবে আম্মুকে আমার মতো ভালোবাসবে কিনা। বাট নাও আই এম স্যাটিসফাইড। তুলি সব দিকে আমার কাছে বেস্ট লেগেছে, বাকিটা এখন ভাগ্য। সব শুনে আরিফ এবং ফারহানকে নিশ্চিত হতে দেখা গেল। ফারহান বলল, ওই ট্যুরটা তোমাদের জন্য খুব কাজে দিবে। ভালো করছিস তুলিকে নিয়ে যাচ্ছিস সাথে। তোদের ফার্স্ট হানিমুন সেরে গেল বেটা। শুভ্র হালকা হাসলো। ওদের কথা বলার ফাঁকে আরিফকে রান্নাঘর থেকে ডাকলো মহু। আরিফ উঠে নাস্তা রান্নাঘর থেকে এনে টেবিলে সাজালো। সবাই মিলে নাস্তা শেষ করে বেরিয়ে গেল বাস স্টেশনের দিকে। আরিফ টিকিট আনতে গেছে সবার জন্য। শান্তি পরিবহন বাস ঢাকা থেকে খাগড়াছড়ি অবধি যাবে। একমাত্র এই বাসেই খাগড়াছড়ি দিঘিনাল অবধিই যাবে। তাই তো তারা এই বাসেই ঠিক করেছে সাজেক যাওয়ার জন্য। শুভ্র এই ফাঁকে তুলিকে জিজ্ঞেস করলো, কিছু কিনবে বাসে খাওয়ার জন্যে? তুলি আশেপাশে একবার দেখে বলল,
আচার পাওয়া যাবে এখানে? শুভ্র একবার আশেপাশের দোকান দেখে বলে। আমি দেখি পাই কিনা, তুমি মহুর সাথে দাঁড়াও। তুলি শুভ্রকে মহুর পাশে দাঁড় করিয়ে রেখে আচার খুঁজতে গেল। মহু জিজ্ঞেস করলো তুলিকে। শুভ্র আবার কোথায় যাচ্ছে? আচার কিনতে। কে খাবে, তুমি? তুলি স্বাভাবিকভাবে মাথা নাড়ালো। মহু হালকা হেসে বলল, আমার কাছে আছে। আবার আনাতে গেলে কেন? আচার তো আমার কাছে কয়েক মাস থেকে সবসময় থাকে। কেন ম্যাডাম, আপনি এত আচার পছন্দ করেন? তুলি অবাক হয়ে প্রশ্ন করলো। মহু মৃদু হাসলো, পেটে হালকা করে হাত বুলিয়ে বলল, ইনি আসার পর থেকে রোজ খাওয়ান আমাকে। আচার খেলে বমি কম হয়, তাই আরিফ কয়েক ধরনের আচার এনে রেখে বাসায়। তুলি খানিক বিস্মিত হলো, বলল, আপনি প্রেগনেন্ট অবস্থায় এত দূর যাচ্ছেন, সমস্যা হবে না? হুম, বরং আমার মাইন্ড ফ্রেশ হবে। কদিন ধরে মনে হচ্ছে আমি মেন্টালি খুব উইক হয়ে যাচ্ছি। অযথা চেঁচাচ্ছি। আরিফের সঙ্গেও কয়েকবার খারাপ ব্যবহার করলাম। ও কিছু বলে না আমাকে, কিন্তু আমি বুঝতে পারছি আমার ফ্রেশ হওয়া দরকার। ডেইলি লাইফের এমন ঝুট ঝামেলা থেকে কয়েকদিন রেহাই দরকার। তাই ভাবলাম ঘুরে আসি। তুলি অবাক হয়, মানুষটার কি ধৈর্য, এমন একটা অবস্থায় এভাবে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তুলি হলে বিছানায় ল্যাদ খেয়ে পড়ে থাকতো, নিজে যন্ত্রণায় ভুগতো, আশেপাশে সবাইকেও জ্বালিয়ে মারতো। তুলি হালকা হাসলো। এর মধ্যে শুভ এসেছে, হাতে পলিথিন। আচারের সঙ্গে আরো হাবিজাবি চকলেটস আর চিপসও কিনে এনেছে। আরিফও এর মধ্যে টিকিট কিনে এনেছে। বাস ছেড়েছে কিছুক্ষণ হয়েছে। মহু শরীর খারাপ লাগছে। আরিফের কাঁধে মাথা হেলান দিয়ে শুয়ে আছে। ফারহানের কাঁধে মাথা এলিয়ে বাইরের দিকে চেয়ে আছে দিয়া। তাদের দেখে তুলিরও ইচ্ছে করছে শুভ্রের কাঁধে মাথা রাখতে, কিন্তু সংকোচের কারণে ইচ্ছেটা হচ্ছে না। শুভ্র তো আগ বাড়িয়ে কিছু বলছেও না। তুলি মেয়ে হয়ে কিভাবে বলবে? সে কখন থেকে ওরা দুজন চুপ করে আছে বাসে। কেউ কি তাদের দেখে বলবে এরা সদ্য বিবাহিত কোনো কাপল? তুলি বিরক্ত হয়ে বাসের জানলায় মাথা ঠেকিয়ে বসে। বাস ক্রমাগত নড়ছে। তুলি তাই ঠিকঠাক মাথাও রাখতে পারছে না, উল্টো ব্যথা পাচ্ছে। তুলি তাও রাগে মাথা সরালো না, ঠেকিয়ে রাখলো। শুভ্র ফোনে এতক্ষণ কাজ করছিল। এক পর্যায়ে তার চোখ গেল তুলির দিকে। তুলি ঘুমে পড়ে যাচ্ছে, তাও কষ্ট করে চোখ খুলে রেখেছে। কপালে কি ব্যথা লাগছে না তুলির? শুভ্রর বলতে ইচ্ছে হচ্ছে তুলি চাইলেই শুভ্রর কাঁধে মাথা রাখতে পারে, কিন্তু লজ্জা আর সংকোচে বলতে পারছে না। তাও সে বলল, তুলি, তুলি, এভাবে ঘুমিও না, কপাল ফুলে যাবে বাসের ধাক্কায়, রাস্তাটা বেশি ভালো না। তুলির ধ্যান ভাঙলো। ঘুম থেকে উঠে বসে আবার সোজা হয়ে শুভ্রের দিকে চায়। ঘুমে চোখ মেলতে পারছে না তুলি, চোখ ঘুরিয়ে ঘুমানোর জায়গা খুঁজছে। শুভ্র বলল, কি দেখছো? তুলি লম্বা হামি তুলে বলে, ঘুমাবো কোথায় আমি? সিটটা পেছনে হেলানো যায় না আর। শুভ্র সিটটা হাত দিয়ে একবার দেখলো, তারপর বলল, না, আর যাবে না। তুলি তখন শুভ্রর মাথায় মারতে ইচ্ছে হলো, বলতে ইচ্ছে হলো, আপনার বুক আর কাঁধ থাকতে আমি কেন সিটে মাথা দিয়ে ঘুমাবো, কিন্তু বলতে পারলো না। তাদের সম্পর্ক তো আর 8-10টা স্বাভাবিক কাপলদের মতো নয়, তাই দুজনের কেউই চাইলে স্বাভাবিক কাপলদের মতো আচরণ করতে পারে না। তুলি দীর্ঘশ্বাস ফেললো, হাল ছেড়ে দিয়ে শেষমেশ সোজা সিটেই হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। সিটে মাথা রেখে চোখ বুঝলো, তবে বাসের ধাক্কায় বারবার মাথা পড়ে যাচ্ছে তুলির। শুভ্র সব দেখছে। একবার ফারহান আর আরিফকে দেখে তার খুব বলতে ইচ্ছে হচ্ছে তুলিকে নিজের কাঁধে মাথা রাখার কথা, কিন্তু গলায় যেন আজকেও পাথর বসিয়ে দিয়েছে। শুভ্র কথাই বলতে পারছে না ঠিকঠাক। সদ্য বিবাহিত স্ত্রী হিসেবে তুলি পাশে বসে আছে, হানিমুনে যাচ্ছে তারা। এই ব্যাপারটাই শুভ্রকে বারবার লজ্জা দিচ্ছে। ভাবা যায় তুলি ঘুমাতে পারছে না ভালো করে, তাই শুভ্র এক সময় নিজেকে শক্ত করলো, কাচুমাচু হয়ে তুলিকে ডাকলো, তুলি, এই তুলি, উঠো, আমার কাঁধে মাথা রেখে শও, এভাবে ঘুমালে ঘাড় ব্যথা করবে তো।